আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী প্রশেষ বন্ধুরা। আমরা এর আগের ক্লাসে সামারি কিভাবে লিখব এটা মোটামুটি শিখছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এখানে ফ্লো চার্ট। আসলে আমরা ফ্লো চার্ট নিয়ে অনেকেরই সমস্যা থাকে, অনেকেই সমস্যা বলে যে আমরা লিখলাম কিন্তু মার্ক পাইলাম না, অনেকে আবার বলে যে আমরা লিখতেও পারি না। এই সকল সমস্যা সমাধান ইনশাল্লাহ আমরা আজকে এই ক্লাসে দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আসি, যারা আমরা লিখতে পারি কিন্তু মার্ক পাই না। আমরা তো ফ্লোচার্টটা লিখলাম কিন্তু মার্ক পাই না, কি কারণে পাই না এই সমস্যাগুলো আলোচনা করব। আবার যারা আমরা লিখতেও পারি না, কি লিখবো, কোথায় প্রশ্ন থাকে, কিভাবে লিখবো, এগুলো আমরা বুঝি না, তারাও আমরা ইনশাল্লাহ এই ক্লাসটার পর এরকম কোনো প্রশ্নই থাকবে না। আমি আশা করি আমরা যদি এই ক্লাসটা দেখি তাহলে এরকম কোনো প্রশ্নই থাকবে না আসলে কি লিখবো, আর যারা মার্ক পাই না কেন মার্ক পাই না, সকল সমস্যার সমাধান থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটু আলোচনা করি ফ্লো চার্ট নিয়ে। আসলে ফ্লো চার্টটা কি? ফ্লো শব্দের অর্থ আমরা কি বলি? প্রবাহ। চার্ট মানে তালিকা, প্রবাহ তালিকা। প্রবাহ তালিকা কেমন? আমাদের পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দেওয়া থাকে বক্স আকারে, এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকে, আমাদের এরকম বলে দেওয়া থাকে যে এইরকম সেন্টেন্স আকারে আরো সেন্টেন্স লিখো 5টা, অর্থাৎ আমাদের এরকম বক্স আকারে 5টা সেন্টেন্স লিখতে হবে অ্যারো চিহ্ন দিয়ে। এটাই কিন্তু আসলে যে তালিকা আকারে প্রবাহমান এরকম কিন্তু আমরা লিখি, এই জন্য এটাকে কি বলতে পারি, আমরা ফ্লো চার্ট বলতে পারি। তাহলে এখন আমরা প্রথমে যে বিষয়টা দেখবো একদম বেসিক, অর্থাৎ যারা আমরা লিখেও মার্ক পাই না, যারা লিখতেও পাই না, উভয়ের জন্য। তাহলে আমরা একটা ফ্লো চার্ট লিখবো, সর্বপ্রথম আমাদের দেখতে হবে আসলে প্রশ্নটা কি দেওয়া আছে। এখন আমরা অনেকেই প্রশ্ন খুঁজে পাই না, তারা যারা প্রশ্ন খুঁজে পাই না তারা যদি একটু আমরা মনোযোগী হই তাহলে ইনশাল্লাহ প্রশ্ন খুঁজে পাবো এই বিষয়টা। তাহলে আমরা প্রশ্ন যারা খুঁজে পাই না তাদের জন্য এই যে আমি এখানে লিখে দিচ্ছি প্রশ্ন। প্রশ্নটা কি আর কোথায় পাবো? আচ্ছা, প্রশ্ন এই যে শোয়িং এবং হাইলাইটিং, শোয়িং এবং হাইলাইটিং। তাহলে আমরা যদি প্রশ্ন খুঁজতে চাই তাহলে আমাদের অবশ্যই শোয়িং এবং হাইলাইটিং এর পরের বিষয়টার দিকে তাকাতে হবে। তাহলে আমাদের যে একটা প্রশ্ন দেওয়া থাকবে ওই প্রশ্নে শোয়িং লেখাটা থাকবে এবং হাইলাইটিং লেখাটা থাকতে পারে, এরপরে যে বিষয়টা লেখা থাকবে ওটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা কি অনুযায়ী ফ্লোচার্টটা লিখবো, প্রশ্নটা কোথায় থাকবে আমরা বুঝতে পারছি। প্রশ্নটা কোথায় থাকবে? শোয়িং এবং হাইলাইটিং, যে কোনো একটা লেখা থাকবে, এরপরে যে বিষয়গুলো দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা কিন্তু প্রশ্ন পেলাম। এবার আমাদের যে একটা বক্সে দেওয়া থাকবে এখানে আসলে কি রকম দেওয়া থাকবে এইটা আমরা প্রশ্নের ধরনের মধ্যে পাবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রশ্ন যে দেওয়া থাকবে এই প্রশ্নের ধরন দেওয়া হতে পারে 4 রকম। করকম? 4 রকম। একটা হতে পারে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমাদের যে ওখানে দেওয়া থাকবে ওই প্রশ্নটা কি হতে পারে? ভার্ব প্লাস আইএনজি হতে পারে। আবার একটা হতে পারে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের যে এখানে প্রশ্নটা দেওয়া থাকতে পারে এরকম ভার্ব প্লাস আইএনজি হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, আর এটা আমরা কি দেখলাম ভার্বের ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হতে পারে। আরেকটা আমরা দেখলাম আদার, অন্যান্য অংশ। অন্যান্য অংশ বলতে কি এখানে নাউন এবং নাউন ফ্রেশে বেশি দেওয়া থাকে। তাহলে আমরা প্রশ্ন কোথায় সেটাও পাইলাম, প্রশ্নের ধরন আমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে এটা আমরা কিভাবে বুঝবো কোথায় কোথায় কি রকম থাকতে পারে? 4 রকম থাকতে পারে, একটা ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব বেস ফর্ম, ভার্বের ভি3, অন্যান্য। তাহলে প্রশ্ন এবং প্রশ্নের ধরন বুঝলাম। এবার আসলে আমরা যে উত্তর লিখবো কিভাবে লিখবো, উত্তর লিখতে পারি না দেখি তো লিখেও মার্ক পাই না। তাহলে চলো আমরা উত্তর বের করব কিভাবে, লিখবো কিভাবে সেটা দেখি। আচ্ছা, লেখার নিয়ম। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যে উত্তরটা লিখবো এই লিখবোটা কিভাবে। আচ্ছা, প্রথমে দেওয়া আছে বক্স করে লিখতে হবে। একটু আগে আমি বলে দিলাম যে আমাদের এরকম একটা বক্স দেওয়া থাকবে, আমাদের পরবর্তী যে আনসার গুলো লিখতে হবে প্রত্যেকটায় বক্স আকারে লিখতে হবে। বক্স যদি আমরা না লিখি তাহলে নো বক্স নো মার্ক, একটা কথা আছে কিন্তু যে নো বক্স নো মার্ক, বক্স না লিখলে আমরা মার্ক পাবো না। আচ্ছা, সেন্টেন্স বা ফাইনিট ভার্ব লাগা যাবে না। আসলে যারা আমরা এই যে বলি যে আমি লিখছি মার্ক পাই নাই, এই সমস্যাগুলোই আমরা করি, মানে এই জায়গাগুলোতেই আমাদের ভুল হয় যার কারণে লিখেও মার্ক পাই না। তাহলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, সেন্টেন্স এবং ফাইনিট ভার্ব লেখা যাবে না। কি লেখা যাবে না? সেন্টেন্স এবং ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব এবং সেন্টেন্স লেখা যাবে না। তারপর আমরা 3 নম্বর নিয়মটা দেখি, এখানে ফ্রেশ বা শর্ট নোট করে লিখতে হবে। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা যারা মার্ক পাই না তাদের সমস্যাটা এখানে হয়। ফ্রেশ
বা শর্ট নোট আকারে আমরা অ্যান্সারটা লিখতে পারি না। তাহলে চলো এবার আমরা শিখবো কিভাবে ফ্রেশ এবং শর্ট নোট আকারে অ্যান্সার লিখতে হয়। আচ্ছা, আমরা একটা করে সেন্টেন্স দেখবো এবং ওখান থেকে শর্ট নোট আকার মানে কিভাবে শর্ট নোট করতে হয় এটা আমরা দেখবো। আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই অ্যাম এ বয়, এটা একদম সিম্পল সেন্টেন্স। আচ্ছা, সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে আমরা খুব সহজে বুঝতে পারি। এই সেন্টেন্সটাকে আমি শর্ট নোট তৈরি করবো, অর্থাৎ আমরা অ্যান্সারটা লিখবো। এখন অ্যান্সারটা কিভাবে লিখবো? প্রথমে আমরা ভার্ব দেখবো। কি দেখবো? ভার্ব। এখানে যেমন ভার্বটা দেওয়া আছে অ্যাম, কি দেওয়া আছে অ্যাম। তাহলে আমরা প্রথমে ভার্ব দেখবো। আমাদের ভার্ব গুলা যদি বি ভার্ব হয়, কি হয়? বি ভার্ব। বি ভার্ব গুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, আর। তাহলে এইরকম ভার্ব যদি হয় তাহলে আমাদের অ্যান্সারটা আসলে কি হবে? অ্যান্সারটা হবে বিং। অ্যান্সারটা কি হবে? বিং। আইএনজি যুক্ত করলে কি হবে? বিং। এটাকে যদি বেস ফর্ম করি, টু প্লাস ভার্ব বেস ফর্ম করি, তাহলে হচ্ছে টু বি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমস্যা এখানে হইতে পারে আইএনজি করতে পারে, আর হচ্ছে যে টু প্লাস ভার্ব বেস ফর্মের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যদি কোন একটা সেন্টেন্স কে আমরা শর্ট নোট আকারে তৈরি করতে চাই, বি ভার্ব দেওয়া থাকে, অ্যামিজার দেওয়া থাকে, ওয়াজার দেওয়া থাকে, এরকম সেন্টেন্স কে আমরা শর্ট নোট করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? বি ভার্ব দেওয়া তাহলে বিং অথবা টু বি লিখতে পারি। আবার আমি যদি এরকম দেখি, আই হ্যাভ এ পেন, এটা একটা সেন্টেন্স। মনে করেন এই সেন্টেন্সটাকে আমাকে শর্ট নোট করতে বলো, তাহলে শর্ট নোট মানে আমরা কি জানলাম? শর্ট নোট মানে যে ভার্বটা থাকবে ওটাকে নন ফাইনাইট করতে হয়। তাহলে ভার্বকে আমরা কিভাবে নন ফাইনাইট করি? তাহলে একটু লক্ষ্য করি আমরা, এখানে কি ভার্ব দেওয়া আছে? হ্যাভ ভার্ব। এর আগে এগুলো আমরা কিন্তু বি ভার্ব দেখলাম, এখানে কি ভার্ব দেওয়া আছে? হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা যদি শর্ট নোট নন ফাইনাইট ভার্ব করতে চাই, তাহলে আমরা আসলে কি লিখবো? এটাকে যদি আমরা আইএনজি করতে চাই তাহলে অ্যান্সারটা হবে এরকম, হ্যাভিং। এটাকে যদি আমরা ইনফিনিটিভ করতে চাই তাহলে অ্যান্সারটা হবে টু হ্যাভ। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা বি ভার্বও দেখলাম, হ্যাভ ভার্বও দেখলাম। একটু আমরা যদি লক্ষ্য করি, আচ্ছা এবার মনে করো যে ভার্ব দেওয়া আছে এরকম যে আই গো টু স্কুল, এরকম দেওয়া আছে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি শর্ট নোট করতে চাই, তাহলে দেখো এর আগের গুলা আমরা কি দেখছিলাম যে বি ভার্ব দেওয়া ছিল, আমরা কি লিখছিলাম? বিং অথবা টু বি। হ্যাভ ভার্ব দেওয়া ছিল হ্যাভিং অথবা টু হ্যাভ। এখানে তো বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই। এখানে কিন্তু গো দেওয়া আছে, গো, যেটাকে আমরা মূল ভার্ব বলতে পারি। তাহলে এরকম মূল ভার্ব যুক্ত কোন সেন্টেন্সকে আমরা যদি শর্ট নোট করতে চাই, তাহলে এখানে অ্যান্সারটা লিখতে পারি আমরা গোয়িং, গোয়িং টু স্কুল, এভাবে লিখতে পারি অ্যান্সার। অথবা লিখতে পারি টু গো টু স্কুল, এভাবে লিখতে পারি। আশা করি আমরা কিন্তু বুঝতে পারছি। আরেকটা সেন্টেন্স দেখি, এরকম দেওয়া আছে যে আই ক্যান ডু দা ওয়ার্ক। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি শর্ট নোট করতে চাই, এটাকে যদি আমি কি করতে চাই? শর্ট নোট করতে চাই, তাহলে আসলে কিভাবে করব? তাহলে এখানে দেখেন ক্যান ভার্ব দেওয়া আছে, ডু ভার্ব দেওয়া আছে। এখন আমরা আসলে কোনটা নিয়ে ধরবো? তাহলে দেখেন মডাল ভার্বের ওভাবে কিন্তু কোনো ফর্মে হয় না। আর আমরা একটা জিনিস লক্ষ্য করবো, এখানে দুইটা ভার্ব দেওয়া আছে। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে প্রথম ভার্বটাকে বলা হয় অক্সিলারি, পরেরটা মেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা মনে রাখবো একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, প্রথম ভার্বটাকে বলা হয় অক্সিলারি, পরেরটাকে কি বলা হয়? মেইন ভার্ব। এবং মেইন ভার্বকে শর্ট নোট বা নন ফাইনাইট ভার্ব করতে হবে। তাহলে মেইন ভার্ব দেওয়া আছে ডু, তাহলে আমি অ্যান্সারটা লিখতে পারি ডুইং দা ওয়ার্ক, অথবা কি লিখতে পারি? টু ডু দা ওয়ার্ক। এভাবেই যে কোনো একটা সেন্টেন্সকে আমরা শর্ট নোট বা ফাইনাইট থেকে নন ফাইনাইট করতে পারি। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আসলে যারা আমরা এইটুকু কথা বলছি তাদের জন্য একদম এনাফ। এই জয় রকমের প্রশ্ন আসে, যাই আসুক না কেন আমরা সহজে লিখতে পারবো। তাহলে এবার আমরা প্রশ্ন দেখলাম, প্রশ্ন ধরন দেখলাম, এবার আমরা অ্যান্সার লিখবো কিভাবে? আমরা সাধারণত ইংলিশে কিভাবে অ্যান্সার লিখি? অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম 1 2 3 4 এভাবে লিখি। কিন্তু ভাই ফ্লো চার্টের ক্ষেত্রে এমনটা না। আসলে আমরা এই জায়গাগুলায় ভুল করি, এই জন্য লিখেও মার্ক পাই না। ফ্লো চার্টে কিভাবে অ্যান্সার লিখতে হবে চলো এবার আমরা দেখি। আচ্ছা, আমি এখানে লিখে দিছি উত্তর। অর্থাৎ আমরা ফ্লো চার্টে যে অ্যান্সারটা লিখবো কিভাবে লিখবো, দেখো এখানে দেওয়া আছে এ ফ্লো চার্ট অন, এখানে গ্যাপ রাখছি, ইজ গিভেন বিলো। কি লিখছি আমি? ইজ গিভেন বিলো। আচ্ছা, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে যেটা আমাদের বোর্ডে আসছিল। নমুনা প্রশ্নটা একটু দেখি। রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, কাজটি পড়ো, অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, ফ্লো চার্ট তৈরি করো শোয়িং। কি অনুযায়ী কি দেখানো হয়েছে? আমেরিকো সাফারিংস আফটার হিজ প্যারেন্টস সেপারেশন। আমেরিকো সাফারিং অর্থাৎ
আমেরিকার কষ্ট তার পিতামাতা সেপারেশন হওয়ার পর যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাটা প্রশ্ন দিছি। তাহলে আমরা দেখো আমরা যে উত্তর লিখবো এই যে এ ফ্লো চার্ট অন এটা যে লিখবো এই মাঝখানে আসলে কি লিখবো মাঝখানে এই যে আমরা শুরুতে দেখছিলাম যে প্রশ্নটা কোথায় পাবো শোয়িং এবং হাইলাইটিং এর পরে তাহলে এখানে দেখো শোয়িং দেওয়া আছে তার এই অংশটুকু অর্থাৎ এই সেপারেশন এই আমেরিকা থেকে সেপারেশন এই অংশটুকু আমরা এখানে লিখে দেবো। তারপর ইজ গিভেন বিলো এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা লিখতে হবে। যারা আমরা জানি না তো অবশ্যই এটা ভালো করে মনে রাখবো যে ফ্লো চার্টে আমরা যেভাবে অ্যান্সার লিখি এটা আর এমনি যেভাবে অ্যান্সার লিখি এটা পুরো আলাদা। তাহলে আশা করি আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো বুঝতে পারছি। এবার আমরা একটা নমুনা প্রশ্ন দেখব এবং সবার শেষে আমি সবার শেষে বলতে ভুলে গেছি সবার শেষে আমাদের সাজেশন দেওয়া হবে যে সাজেশন থেকে আমাদের কমন উপযোগী অর্থাৎ আমি 100% না বললেও 90% বলতে পারি যে এগুলা থেকে প্রশ্ন সবসময় আসছিল আসতে পারে। আচ্ছা তাহলে আমরা একটা নমুনা প্রশ্ন দেখব। আচ্ছা প্রশ্নটা এটা বোর্ডে আসছিল প্রশ্নটা একটু আগে আমরা লক্ষ্য করলাম যে দেওয়া আছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং আমেরিগো সাফারিং আফটার হিজ প্যারেন্টস সেপারেশন। আচ্ছা এই যে প্রশ্নটা এখানে আমরা প্রশ্নটা খুঁজে পাবো খুব সহজে। একটু আগে আমরা দেখলাম যে শোয়িং এবং ফ্লোয়িং এর পর এই অনুযায়ী আমাদের এর পরের অংশটা প্রশ্ন। এবার আমাদের একটা যে প্রশ্ন দেওয়া থাকবে ওই প্রশ্নটা আসলে আমাদের কি দেওয়া আছে আমরা একটু যদি লক্ষ্য করি। আচ্ছা তাহলে দেখেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে লিভিং স্টেট অ্যালোন লিভিং এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই আছে বলছে আমাদের এরকম 5টা অ্যান্সার করতে কি অনুযায়ী এই যে এই অনুযায়ী কোনটা যে রূপে আছে এখানে আইএনজি রূপে আছে তাহলে আমরা যে অ্যান্সারগুলো লিখবো অবশ্যই পরবর্তী অ্যান্সারগুলো আইএনজি রূপেই লিখতে হবে। এবার আমরা একটু লক্ষ্য করি লিভিং অন স্ট্রিট অর্থাৎ আমরা প্রশ্ন কি পড়ছিলাম যে আমেরিকার পিতামাতা যখন সেপারেশন হইলো তার জীবন আসলে কি ঘটছিল এই বিষয়গুলো লিখতে বলছে। তাহলে একটা তুলে দিচ্ছে যে লিভিং অন স্ট্রিট অ্যালোন কোথায় থাকে রাস্তায় থাকে। তাহলে এবার আমরা একটু প্যাসেজটা পড়ি প্যাসেজটা পড়লে আমরা বিষয়গুলো ভালো করে জানতে পারবো। আচ্ছা আমাদের মোটামুটি এই প্যাসেজটা কিন্তু সবারই পড়া আছে আমারও পড়া আছে। আমি আরো বোঝার সুবিধার্থে আমাদের যে বিষয়গুলো আমেরিকার জীবনে ঘটছিল ওগুলো একটু আমরা আন্ডারলাইন করি বা লাল কালার দিয়ে চিহ্নিত করছি। আমরা একটু লক্ষ্য করি সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক মাঝে মাঝে আমি কাজ খুঁজি। তাহলে দেখেন এটা কিন্তু আমেরিকার বাবা মা সেপারেশন হওয়ার পর সে কাজ খুঁজতো। আচ্ছা এই বিষয়টা করছে তাহলে এটা তার জীবনে একটা ঘটা এটাকে আমরা শর্ট নোট করবো বা অ্যান্সার লিখবো। তাহলে আমরা কি দেখছিলাম আমাদের অ্যান্সারটা দেওয়া ছিল আইএনজি যুক্ত। তাহলে আমি যাই লিখি না কেন আইএনজি যুক্ত লিখতে হবে। এবার আমরা এখান থেকে কিভাবে আইএনজি করবো এই যে বিভার্ব খুঁজতে হবে বিভার্ব নাই হ্যাভ ভার্ব খুঁজতে হবে হ্যাভ ভার্ব নাই মূল ভার্ব দেওয়া আছে তাহলে মূল ভার্ব থাকলে এখানে আইএনজি একদম সোজা। ফাইন্ড দেওয়া আছে অ্যান্সারটা হবে ফাইন্ডিং তাহলে হবে এখানে অ্যান্সার ফাইন্ডিং দেওয়া আর কি। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা তারপরে আই ইউজ টু কালেক্ট ট্রাশ এন্ড সেল ইট টু এ ভেন্ডর আমরা আমি ময়লা সংগ্রহ করি এবং একটা দোকানে বিক্রি করি। ভেন্ডর মানে আছে যে ভাঙ্গারির দোকান যেগুলো আছে যে বোতল বোতল বিক্রি করা হয় আর কি কিনে আর কি। আচ্ছা তাহলে এখানে দেখো আই ইউজ টু কালেক্ট ট্রাশ আমি হচ্ছে যে ময়লা আবর্জনা সংগ্রহ করি বা কুড়ে বেড়াই। এটাও তো আমেরিকার জীবনের তার বাবা মা সেপারেশন হওয়ার পরের ঘটনা। এখানে যদি আমরা নন ফাইনিট বা আইএনজি যুক্ত করতে চাই তাহলে কিভাবে লিখবো এখানে দেখো ইউজ টু একটা ভার্ব আছে কালেক্ট একটা ভার্ব আছে। এই যে একটু আগে আমরা দেখলাম যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে প্রথমটাকে বলা হয় অক্সিলারি পরেরটা কি বলা হয় মেইন ভার্ব। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা কালেক্ট। তাহলে এইটাকে আমাদের কি করতে হবে নন ফাইনিট করতে হবে। তাহলে রূপটা ছিল আইএনজি তাহলে এর সাথে আমরা কি যুক্ত করবো আইএনজি যুক্ত করবো কালেক্টিং। তাহলে আমার অ্যান্সারটা হবে কালেক্টিং ট্রাশ কালেক্টিং ট্রাশ। তারপর দেখেন যে আই স্টপ ডুইং আমি এই সকল কাজ করা বন্ধ করলাম আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন যখন আমার গুরুতর একটা কি হলো ইনফেকশন হলো। তাহলে আমেরিকা যখন এগুলো সংগ্রহ করতে একটা ইনফেকশন হলো তখন সে হচ্ছে যে এগুলো কাজ বন্ধ করলো এবং তাকে ডক্টর অবশ্যই কি হচ্ছিল এগুলো থেকে দূরে থাকতে বলছিল ট্রাশ। আচ্ছা এবার আমরা এই কথাটাকে লিখবো। তাহলে দেখো তো এখানে বিভার্ব আছে কিনা বিভার্ব নাই হ্যাভ ভার্ব দেওয়া আছে হ্যাভ ভার্বে হ্যাড দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা নন ফাইনিট করি আইএনজি যুক্ত যেহেতু আছে তাহলে হ্যাভ ভার্বকে নন ফাইনিট করতে গেলে আমরা কি করব হ্যাভিং। তাহলে অ্যান্সারটা হবে হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন একদম ইজি হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন। তারপর দেখো তো ওয়ান্স আই ওয়ার্ক ফর আইসক্রিম শপ আমি আইসক্রিমের হচ্ছে যে কারখানায় কাজ করতাম। এটা কার কথা বা কার ঘটনা এটাও তো ওই যে আমেরিকার ঘটনা।
তাহলে আমেরিকার জীবনে ঘটছে, তাহলে এখানে দেখো তো বি ভার্ব দেওয়া আছে, হ্যাভ ভার্ব দেওয়া আছে, হ্যাভ ভার্ব নাই, বি ভার্ব নাই, মূল ভার্ব দেওয়া আছে, তাহলে ওয়ার্ক দেওয়া আছে। এইটার সাথে আইএনজি করবো। এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো এখানে ওয়ার্ক পাস্ট ফর্মে দেওয়া আছে, আমাদের কিন্তু আইএনজি পাস্ট ফর্মের সাথে হয় না, বেস ফর্মের সাথে হয়। তাহলে ওয়ার্ক আছে, এখানে অ্যান্সারটা হবে ওয়ার্কিং। কি হবে? ওয়ার্কিং। ডি কাটা যাবে, ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ। আইসক্রিম শপে কি করতো? কাজ করতো। ওনার অ্যান আইসক্রিম অন দা বিচ, এবং আইসক্রিম হচ্ছে রাস্তায় বিক্রি করতো। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু আমি কোনো টাকা পাইতাম না। দ্য ওনার অফ দ্য শপ গিভ মি সামথিং টু ইট, ওই দোকানের মালিক আমার অল্প পরিমাণ খেতে দিত। তাহলে আমি এই অ্যান্সারটা যদি লিখতে চাই যে দোকানের মালিক আমার কিছু খেতে দিত, তাহলে দেখো তো এখানে প্রথমে যে দেওয়া আছে দোকানের মালিক, এই যে দোকানের মালিকটা দেওয়া আছে, এটা কিন্তু আমেরিকান না। তাহলে সাবজেক্ট এখানে আলাদা কিনা? তাহলে সাবজেক্ট যদি আলাদা থাকে তাহলে আমাদের লিখতে হবে, এটা অবশ্যই মনে রাখবো আমরা। সাবজেক্ট যদি আমরা আলাদা পাই তাহলে লিখতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা? গ্যাপ দেওয়া আছে, তাহলে মূল ভার্ব দেওয়া আছে, কিন্তু গ্যাপ তো পাস্ট ফর্মে দেওয়া আছে, আইএনজি তো পাস্ট ফর্মে হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে? গিভিং। অ্যান্সারটা কি হবে? গিভিং মি সামথিং টু ইট। এর পূর্বে আমরা কি লিখবো? দ্য ওনার অফ দ্য শপ গিভিং মি সামথিং টু ইট। এটা কিন্তু অ্যান্সার হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা বাকিগুলো ভালো করে বুঝি। এখানে আমি অ্যান্সারগুলো অবশ্য করিয়ে দিয়েছি, আমরা একটু লক্ষ্য করি। এটা দেখেন, একটা দেওয়া ছিল যে লিভিং অন স্ট্রিট অ্যালোন। আমি যে অ্যান্সারগুলো লিখছি, ফাইন্ডিং ওয়ার্ক, কাজ খোঁজে, তারপর হচ্ছে যে কালেক্টিং ট্রাশ, হ্যাভিং সিরিয়াস প্রবলেম, ওয়ার্কিং, দ্য ওনার, এই যে গিভিং। তাহলে এইভাবে কিন্তু আমরা ফ্লো চার্ট লিখতে পারবো। আশা করি আমাদের ফ্লো চার্টে কারো সমস্যা থাকবে না। তাহলে আমরা একটু যদি রিভিশন দেই আসলে কি কি আমরা বুঝলাম। তাহলে আমরা প্রথমে আমরা সাবজেক্ট, আমরা হচ্ছে যে প্রশ্ন খুঁজবো, কোথায় পাবো? শোয়িং এবং হাইলাইটিং এর পরে। দ্বিতীয়ত আমরা লিখবো কিভাবে, সরি আমাদের প্রশ্নটা আসবে কয় রকম ভাবে? 4 রকম ভাবে। লিখবো কিভাবে সেটাও দেখলাম, কিভাবে একটা সেন্টেন্সকে শর্ট নোট তৈরি করতে হয় সেটাও দেখলাম, একটা নমুনা প্রশ্ন দেখলাম। এবার আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, আমাদের পরীক্ষায় আসবে কি আসলে এইরকম ইম্পর্টেন্ট প্যাসেজ আমরা একটু লক্ষ্য করব। আমি কিন্তু বলছিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাজেশন আর কি, আমাদের পরীক্ষায় আসবে এইরকম 8টা প্যাসেজ এখানে দিছি, এখান থেকেই প্রতি বছরই প্রশ্ন আসে, এবারও আসার সম্ভাবনা আছে 90%, ইনশাল্লাহ আসবে। আচ্ছা, এইগুলো আমরা একটু লক্ষ্য করি। এডুকেশন, এখান থেকে যে কতবার প্রশ্ন আসছে বলারও বাইরে, প্রচুর পরিমাণ আসছে। তারপর সিভি সিঙ্গেলম্যান, যদিও এটা কোনো সময় পরীক্ষা আসে নাই আমাদের, কিন্তু এই মডেল টেস্ট গুলায় প্রচুর পরিমাণ এটা আসছিল। তাহলে আমরা জানি যে মডেল টেস্ট অনেক সময় টিচাররা অনুসরণ করে, তাহলে এটা আসতে পারে ইম্পর্টেন্ট। ড্রিমস, এটা অনেকবার আসছিল। আমেরিকাতে আমরা দেখলাম জাঙ্ক ফুড, যদিও ওটা আমাদের পরীক্ষা আসে নাই, কিন্তু প্রচুর পরিমাণ কলেজগুলোর প্রশ্ন ছিল। ফ্যামিলি রিলেশনশিপ, এটা অনেকবার আসছে। জেরি, এই জেরির একটা যে প্যাসেজ আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ ফ্লো চার্টের জন্য। তারপর হচ্ছে যে অ্যাডোলেসেন্স, এটা তো অনেকবারই আসছে। এই অ্যাডোলেসেন্স থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। পুরো অ্যাডোলেসেন্স আমাদের অধ্যায়ের লিচু, আমার যে ইউনিটটা আছে পুরো ইউনিট থেকে আর কি প্রশ্ন আসবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি আমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে নিজ দায়িত্বে আমরা অন্যকে শেয়ার করব, আমাদের যাতে ফ্রেন্ড, বিশেষ করে যারা এসএসসি 25 পরীক্ষার্থী, তারা যেন এই ক্লাসটা দেখে কিছু না কিছু উপকার আসে, তার মানে কিছু না কিছু তার জীবন ঘটে, বা কোনো না কোনো হচ্ছে যে ফলাফল সে পায়। এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।